এই ভাই উঠেন, ভাই উঠেন তো, তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি আমাকে কেউ হেল্প করেন, আমাকে কেউ হেল্প করেন, আশেপাশে কেউ থাকলে চলে আসেন, একটু প্লিজ হাসপাতালে ফোন দেন। আমি ডাক্তার না, আমি রোগীটাকে বাঁচানোর চেষ্টা করতেছি। Dr. Habib, medicine and cardiology specialist, expert health guidance, trusted medical insight. আসসালামু আলাইকুম। আপনারা হয়তোবা দেখে থাকবেন, আমরা আমাদের পেজেও দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা সাতক্ষীরায় একবার এক কার্ডিয়াক অ্যারেস্টের এক পেশেন্টকে প্রায় 30 মিনিটের বেশি সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছিল প্রায় 39 মিনিটের মতো। তো সেটা নিয়ে তো সারা বাংলাদেশে মোটামুটি একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, একটা ভাইরাল নিউজ ছিল যে সিপিআর দিয়ে একটা পেশেন্ট ব্যাক করছে আলহামদুলিল্লাহ। তো আমাকে এরপরে অনেকেই জানতে চাইছেন যে আসলে একটা ইফেক্টিভ সিপিআর কিভাবে দিতে হয়, বা আসলে বিএলএস অর্থাৎ বেসিক লাইফ সাপোর্ট, হ্যাঁ, আমরা কিভাবে ইনশিওর করবো। তো এই উত্তরটা আমি বলি, এটা আসলে কখনোই একটা ছোট ভিডিওতে বোঝানো সম্ভব না বেসিক লাইফ সাপোর্ট আপনারা কিভাবে দিবেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই বেসিক লাইফ সাপোর্ট আমাদের সবারই, ডাক্তার হোক, নার্স হোক, ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, মেডিকেল স্টুডেন্ট হোক, কিংবা কলেজের স্টুডেন্ট হোক, ভার্সিটির স্টুডেন্ট হোক, বেসিক লাইফ সাপোর্ট সবার জানা উচিত। সবার, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে দেখেন, আমাদের স্কুল কলেজে অনেক কিছু আমরা আননেসেসারি পড়ি না। যেমন দেখেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা, এর কি কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। কিন্তু আমাদের পড়ানো হয় কেন? পড়ানো হয় আমাদের ছন্দ শেখানো যায়, তাল শেখানো যায় বিভিন্ন ভাবে। অথচ যে জিনিসগুলো দরকার আমাদের শিক্ষা ব্যবস্থায়, যে যে জিনিসগুলো জানা থাকলে আমি একটা মানুষের জীবন বাঁচানোর মানে কি বলা যায় যে উছিলা হইতে পারে। আমি তো কখনো মানুষের জীবন বাঁচাতে পারি না, এটা তো সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে, কিন্তু আমি একটা উছিলা হয়ে যেতে পারি তার জীবন রক্ষা করার জন্য। সেই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে শেখানো হয় না, এবং কেন জানি কেউ ওগুলো নিয়ে গুরুত্ব দেয় না। অসংখ্য জিনিস নিয়ে অনেকে গুরুত্ব দেয়, কিন্তু আসল কাজের কাজ নিয়ে কেউ কোনো গুরুত্ব দেয় না। কেন জানি মনে হয় এটা ডাক্তারদের হাতেই, লয়ারদের হাতেই, কি বলে আপনার মেডিকেল স্টুডেন্টদের হাতেই না। এটা ব্যাপারটা এরকম, এটা সবাইকে কিন্তু আলটিমেটলি শিখতে হবে বা জানতে হবে। তো আমরা বেসিক লাইফ সাপোর্ট নিয়ে আজকে দুই একটা কথা বলবো। যেমন আপনারা প্রায় মুভিতে দেখে থাকবেন, হঠাৎ করে একটা পেশেন্ট পড়ে গেল, কেউ হয়তো যে রোগীকে সিপিআর বা বুকের উপর চাপ দিচ্ছে। তো এটা কিন্তু করা যাবে না। কেন করা যাবে না? কারণ আপনাকে আগে শিওর হইতে হবে রোগী কার্ডিয়াক অ্যারেস্টে আছে কিনা, অর্থাৎ তার হার্ট হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে কিনা, তার শ্বাস বন্ধ হয়ে গেছে কিনা। তো এটা শিওর হয়ে তারপরে কিন্তু রোগীকে সিপিআর দিতে হবে, এবং অবশ্যই আপনাকে হেল্প চাইতে হবে। কারণ একা আপনি কখনোই এই রোগীকে বিএলএস দিয়ে আপনি যেটা প্রয়োজন সেটা করতে নাও পারতে পারেন, তখন আপনার হেল্প দরকার। কারণ এমন হতে পারে রোগীর শুধু বিএলএস না, রোগীর অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট বা এসিএলএস এটাও লাগতে পারে। সো এই জন্য অবশ্যই আপনাকে এমার্জেন্সি নাম্বারগুলোতে ফোন দেওয়া বা কারোর হেল্প নেওয়া বা চিল্লাই ওঠা যে আমার হেল্প দরকার বা কেউ একজন হেল্প করেন, হ্যাঁ, এইভাবে আমার সাহায্যের জন্য ডাক দেওয়া দরকার। তো আমরা একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এরকম যে আমরা দেখলাম, ধরেন আমি আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোয়াটএভার, আমি আমি যে কোনো একজন সাধারণ মানুষ। আপনি ভুলে যান যে আমি একজন ডক্টর। আপনি ডক্টর ভাবলে আপনার মনে হবে যে হ্যাঁ, উনি ডক্টর, উনি তো এটা পারবেই না। আপনি এটা ভুলে যান, একদম ভুলে যান। মনে করেন আপনি আমার ভিতরে আপনাকে কল্পনা করেন, মনে করেন আপনি হচ্ছে সেই লোক বা আপনি সেই ব্যক্তি, সেই মহিলা, সেই পুরুষ, সেই বাচ্চা, সেই ছেলে যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যেতে যেতে এই ভদ্রলোক ভাই আমরা দেখলাম সে রাস্তার পাশে কোনো একটা চার দোকানে হয়তো বা চা খাচ্ছিল বা গল্প করতেছিল, কারোর সাথে গল্প করতেছিল। তো উনি গল্প করতেছেন, আমিও হেঁটে যাচ্ছি। এখন গল্প করতে করতে হঠাৎ করে আমি দেখলাম উনি উনি ঠাস করে পড়ে গেলেন। উনি ঠাস করে পড়ে গেলেন। এখন আপনি বলতে পারেন, ডক্টর এরকম তো অনেক ঘটনাই হয় স্যার। আমার স্কুলের বান্ধবীও তো এরকম প্যারেডে দাঁড়ালে বা পিটি দাঁড়ালে, অ্যাসেম্বলিতে দাঁড়ালে মাথা ঘুরে পড়ে যেত। তাহলে ওটা কি কার্ডিয়াক অ্যারেস্ট ছিল? না, ওটা কার্ডিয়াক অ্যারেস্ট না, ওটা হলো সিনকপি বলি আমরা, বা সিনকপাল অ্যাটাক। হ্যাঁ, ওইটা আর এইভাবে পড়ে যাওয়াটা এক না। এখন বুঝবো কি করে? বুঝবো হচ্ছে আমি প্রথমেই যখন এরকম রোগী যখন পড়ে যাবে, আমি একদমই লজ্জা পাবো না। প্রথম কথা হচ্ছে একদমই লজ্জা পাবো না। কে কি মনে করলো, লোকটা কি ভাবলো, মহিলাটা কি ভাবলো, এটার একটা প্রতিবন্ধকতা হইতে পারে কিনা, এটা আমরা একদম ভাববো না। ঠিক আছে, আমরা সাথে সাথে অ্যাপ্রোচ করব, দৌড় দিয়ে যাব রোগীর কাছে। একদমই কোনো লজ্জা না পেয়ে একদমই দৌড় দিব, যে সাথে সাথে দেখবো যে রোগীর জ্ঞান আছে কিনা। হ্যাঁ, আমি যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি এই যেমন আমাদের উনি যে শুয়ে পড়ছে, ওনার কিন্তু কোনো জ্ঞান নাই, ওনার চোখ বন্ধ। এখন জ্ঞান নাই, কিন্তু এমনও তো হতে পারে যে উনি ওনাকে ঝাঁকা দিলে ওনার জ্ঞান ফিরে আসতে পারে, মুহূর্তের মধ্যে ফিরে আসতে পারে। তো আমরা কি করবো, ওনাকে ডাক দিব, এই ভাই উঠেন 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 উঠেন, এভাবে আমরা বলবো, কোনো লজ্জা পাবো না। দেখলাম যে উনি উঠতেছে না, তখন কি করবো, ওনার দুই ঘাড়ে এভাবে হাত রাখবো, জোরে ঝাঁকা দিব, জোরে ঝাঁকা, মানে ভূমিকম্প হবে এরকম জোরে ঝাঁকা। এই ভাই উঠেন, ভাই উঠেন তো, তাড়াতাড়ি উঠেন। আমরা দেখলাম উনি উঠতে পারতেছে না। তো এই যে উঠতেছে না, তার মানে কি কোনো রেসপন্স নাই।
তার মানে দেখেন প্রথম কাজ হচ্ছে কোনো রেসপন্স নাই। আমি কিন্তু একবারও বলি নাই পালস নাই, প্রেসার নাই, চোখ খোলা নাই, কথা বলা নাই, এগুলো না, কোনো রেসপন্স নাই, নো রেসপন্সিভ। সো পেশেন্টের কোনো রেসপন্স নাই, ঠিক আছে, রেসপন্সিভনেস যেটাকে আমরা বলি, বা নো রেসপন্স, কোনো রেসপন্স নাই। যখন দেখলাম রেসপন্স নাই, দেরি করবো না, সাথে সাথে আমি কি দেখবো, রোগীর পালস আছে কিনা দেখবো। এটা কি এই পালস দেখবো না, কারণ লো প্রেসারে এই ধরনের রেডিয়াল পালস পাওয়া বা হাতে পালস পাওয়া যায় না। আমরা কি দেখবো, গলায় পালস দেখবো, সাথে সাথে ওনার মুখটা একটু বাঁকায় দিব, দিয়ে আমি পালস দেখবো। এখন যারা ডাক্তার তারা তো এখানে পালস দেখতে পারি না, তাদের জন্য একটু সহজ কথা বলি। দেখেন আপনি দেখবেন যে কোনো মানুষের এটা হলো মাঝখানে একটা ফোলা জায়গা থাকে। আমি যদি কিছু না বুঝি তাহলে এই ফোলা জায়গা থেকে জাস্ট একটু ভিতরের দিকে, আমি আবার বলতেছি, ফোলা জায়গা বা যেটাকে আমরা ট্রাকিয়া বলি, ট্রাকিয়া থেকে জাস্ট একটু ভিতরের দিকে আপনি হাত রাখলে পালস পেয়ে যাবেন। তো আমি যেভাবে হাত রাখবো, কিন্তু কখনোই মনে রাখবো দুই সাইডে পালস দেখবো না। হ্যাঁ, দুই সাইডে একসাথে পালস দেখবো না, যেভাবে দেখবো না, এতে করে ব্রেনের রক্ত কমে যেতে পারে। আমরা যে কোনো এক সাইডে পালস দেখবো। এই যে আমি হাত রাখলাম, আমি দেখলাম পালস আছে কিনা, যদি না পাই আমি একটু হাত এদিক ওদিক করে একটু শিওর হবো। হ্যাঁ, আমি পালস কতক্ষণ দেখবো, 5 সেকেন্ডের কম দেখবো না, 10 সেকেন্ডের বেশি দেখবো না। আমি আবার বলতেছি, 5 সেকেন্ডের কম দেখবো না, 10 সেকেন্ডের বেশি দেখবো না। 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমি চেষ্টা করবো। যদি দেখি যে না, 5 থেকে 10 সেকেন্ড দেখে বলছি আমি পালস পাচ্ছি না, পালস পাচ্ছি না, তার মানে তার পালস নাই। তাহলে 1 নম্বর ছিল রোগীর কোনো রেসপন্স নাই, 2 নম্বর কোনো পালস নাই। পালস দেখার সাথে সাথে আমি আমার চোখ থাকবে রোগীর বুকের দিকে। কোন দিকে থাকবে, আমার চোখ থাকবে রোগীর বুকের দিকে, যে রোগীর কোনো ব্রিদিং আছে কিনা, শ্বাস নেয় কিনা। আমরা যদি শ্বাস নেই তাহলে তো অবশ্যই বুক ফুলবে, বুক নামবে, এরকম হবে। কিন্তু যদি কোনো ব্রিদিং না থাকে তাহলে কোনো শ্বাস নাই। তাহলে 1 নম্বর ছিল কোনো পালস নাই, 2 নম্বর ছিল কোনো আপনার 1 নম্বর ছিল কোনো রেসপন্স নাই, 2 নম্বর কোনো পালস নাই, 3 নম্বর কোনো তার কোনো ব্রিদিং নাই বা তার কোনো রেসপিরেশন নাই। যখনই এরকম হবে তখন আর কোনো দেরি করা যাবে না, এটা কার্ডিয়াক অ্যারেস্ট। ঠিক আছে, যদি 3টা জিনিস মিলে যায় তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট। আমি যদি দেখলাম যে না রোগী অজ্ঞান কিন্তু পালস আছে, তাহলে এটা কার্ডিয়াক অ্যারেস্ট না। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এটা অন্য কিছু, তখন আপনাকে সিপিআর দিতে হবে না, অ্যাটলিস্ট সিপিআর দিতে হবে না। সো যদি এরকম হয় সাথে সাথে সিপিআর কিভাবে দিব? সিপিআর আমার সবসময় মনে রাখতে হবে, সিপিআর হতে হবে ইফেক্টিভ। আমি শুধু রোগীর বুক চাপলাম, এরকম করলাম, এটা আসলে সিপিআর হবে না। সিপিআর হতে হবে ইফেক্টিভ। যেহেতু উনি রিয়েল কেস মানে মানুষ, যেহেতু আমি যদি সত্যি ভাবে জোরে সিপিআর দিই ওনার বুক ভেঙে যাবে। আমরা ওনাকে জোরে দিব না, আমি জাস্ট বোঝানোর জন্য দেখাবো আপনাদেরকে। সেটা কি, সিপিআর যখন হবে রোগীকে আমরা সোজা করে দিব। কিন্তু মনে রাখতে হবে, এই যে সিপিআর আমি দিতে যাচ্ছি, এইটাকে সিপিআর দেওয়ার আগে আমাকে 4টা জিনিস শিখে রাখতে হবে। কয়টা জিনিস? 4টা জিনিস। এ বি সি ডি। আমি আবার বলতেছি, এ বি সি ডি। তো এ মানে কি? এ মানে এয়ারওয়ে, মানে রোগীর বাতাস যেভাবে ঢুকতেছে। আপনারা দেখে থাকবেন যে রোগী যখন আমরা এইভাবে শোয়াই দিব, তখন কি হবে, রোগীর মানে টাং ফল ব্যাক, অর্থাৎ জিহ্বা ভিতরের দিকে চলে যায়, যে কারণে তার নাক দিয়ে শ্বাসটা তার বুক বা ফুসফুস পর্যন্ত আসে না। কিন্তু এটা আমরা খুব সহজেই করে ফেলতে পারি। কিভাবে? আমরা আস্তে করে তার বালিশটা সরাই দিতে পারি। তার মানে সবসময় যে বালিশের উপর শোয়াইলেই ভালো, ব্যাপারটা এরকম না। আমরা করার পরে রোগীটা কি করতে পারি, তার এই দেখেন একটু ভালো করে খেয়াল করেন, আমি তার মাথাটা একটু কাত করে এভাবে দিতে পারি। হ্যাঁ, যেটাকে আমরা বলি কি করা, দেখেন এই যে চিন বা চোয়াল, এটাকে উঁচু করে দিলাম, মাথাটাকে কাত করে দিলাম। ব্যাপারটা এরকম, ব্যাপারটা হবে এরকম, খুব সোজা কিন্তু। ঠিক আছে, সো আমরা কি করলাম, চিনটাকে লিফট করলাম, হেডটাকে ডাউন করে দিলাম বা টিল্ট বা নামাই দিলাম। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, সো এয়ার হয়ে গেল। এবার হচ্ছে আমার ব্রিদিং, রোগীর শ্বাস। হ্যাঁ, রোগীকে আমার আর্টিফিশিয়াল ভেন্টিলেশন বা রোগীকে শ্বাস দেওয়া লাগতে পারে, এখানে একটু তর্ক আছে, আমি পরে আসতেছি। সি নাম্বার হচ্ছে সার্কুলেশন, যেটা আমি একটু আগে দেখলাম যে রোগীর রক্ত সরবরাহ যাচ্ছে কিনা। তার মানে এখন আপনি বলতে পারেন, ডক্টর আপনি তো প্রথমে এটা দিয়েই দেখলেন, তাহলে এবিসিডি বলছেন কেন? রাইট। সো এই জন্য বই পুস্তকে এটাকে এবিসিডি বললেও আমি বলি এ বি সি ডি না, বরঞ্চ প্রথমে হবে সি, তারপরে হবে এ, তারপরে হবে বি, তারপরে ডি। ডিটা আপনাদের জন্য কঠিন, এটা আমি পরে বলছি। সো আমি দেখলাম সার্কুলেশন। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য কিন্তু কি? উদ্দেশ্য হচ্ছে আমি ডাক্তার না, আমি রোগীটাকে বাঁচানোর চেষ্টা করতেছি। সো আমি যখনই দেখলাম ব্যাপারটা কার্ডিয়াক অ্যারেস্ট, মানে রোগীটার হার্ট বন্ধ হয়ে গেছে, আমি বুঝতে পারছি রোগীর জ্ঞান নাই, আমি মাথাটা এরকম করে দিয়েই আমি সিপিআর দেওয়া শুরু করবো এবং আমি হেল্পের জন্য ডাকবো, তাদের আমাকে কেউ হেল্প করেন, আমাকে কেউ হেল্প করেন, আশেপাশে কেউ থাকলে চলে আসেন, একটু প্লিজ হাসপাতালে ফোন দেন। আমি এগুলো বলার চেষ্টা করবো, দ্রুত এগুলো বলার চেষ্টা করবো। আপনার এই ডাক শুনে নিশ্চয়ই কেউ বসে থাকবে না, আপনার আশপাশে কেউ থাকলে সে আসবে। যদি না পারেন তাহলে ফোন দিয়ে আগে কাউকে ফোন দিতে হবে। ফোনের লাউড স্পিকার দিয়ে আপনি কাজ করবেন, সে রিসিভ করলে বলবেন আমি অমুক জায়গায় আছি, আমাকে হেল্পের জন্য চলে আসো। সো তারপরে আমরা কি করবো, সিপিআর শুরু করবো। সিপিআর এর ক্ষেত্রে মনে রাখতে হবে, আমার যে পজিশনটা হবে, আমার পজিশনটা হবে, আমার এই ঘাড়টা হবে রোগীর একদম এই বরাবর, বুক বরাবর। মনে রাখতে হবে হার্ট থাকে বাম দিকে, তাহলে আমি কি বুকের বাম দিকে চাপবো? না। ডান দিকে চাপবো? না। কোথায় চাপবো? একদম মাঝখানে যাবো। মাঝখানে কি উপরের দিকে? না। মাঝখানে কি একটু নিচের দিকে? হ্যাঁ, মাঝখানে একটু নিচের দিকে। সো মাঝখানে একদম রোগীর এই নিচের দিকে চাপবো। কিভাবে চাপবো? আমার হাত হবে এরকম, আমি যেহেতু রোগীর ডান পাশে দাঁড়াইছি, সো আমার বাম হাত থাকবে এরকম। যদি আপনি ও পাশে দাঁড়ান তাহলে তার ঠিক উল্টা। সো আমি যেহেতু ডান পাশে দাঁড়াইছি রোগীর, আমার বাম হাত থাকবে এরকম, আমার ডান হাত থাকবে বাম হাতের উপরে এবং এটা ইন্টারলক, এটা এখানে ফিক্স করে ফেলছি।
হ্যাঁ, এটা ইন্টারলক আমি ফিক্স করে ফেলছি, দেখেন ফিক্স করে আমি চাপবো কি পুরো হাত দিয়ে? না, আমি চাপ দিব হচ্ছে আমার এই যে পাম দিয়ে, এই যে এই জায়গাটা দিয়ে আমি চাপ দিব, এবং এই চাপ দিব মনে রাখতে হবে হাত কিন্তু ভাঁজ হবে না। আমি যদি এইভাবে করে চাপি তাহলে কিন্তু হবে না। আমার হাত থাকবে একদম সোজা, আমি রুগীর ঘাড়ের উপর উঠে যাব, আমার এই শোল্ডার থাকবে একদম রুগীর ঘাড় বরাবর, ঠিক আছে? শোল্ডার থাকবে রুগীর একদম ঘাড় বরাবর। এরপরে আমি কি করব? আমি সিপিআর দিব। সিপিআর কতক্ষণ দিব আমি তো জানি না, আমি তো ডাক্তার না। তো তাদের জন্য বলি, আপনি চেষ্টা করবেন প্রতি মিনিটে ন্যূনতম 100 বার, মনে থাকবে প্রতি মিনিটে ন্যূনতম 100 বার। আমি আবার বলতেছি, প্রতি মিনিটে ন্যূনতম 100 বার। অনেক ডক্টররা বলে, অনেক যারা স্যাররা আছেন তারা বলে 120 বার, কোনো বই বলে 140 বার, কিন্তু আমরা 140 বার দিতে না করি। কেন করি? কারণ 140 বার দিতে গেলে আসলে আপনার যে পরিমাণ ইফেক্টিভ সিপিআর দিতে হবে বা যে জোরে দিতে হবে ওটা আসলে সম্ভব না। তার মানে হয়তোবা আপনার কোথাও একটা ঝামেলা হয়েছে, কোথাও একটা ল্যাকিংস বা ঘাটতি আছে। হয় আপনি বেশি জোরে দিতে যে আপনার যে যথেষ্ট পরিমাণে সিপিআর দেওয়া উচিত ছিল, হয়তো আপনি পারেন নাই। সো এই জন্য আপনি কি কাজ করবেন? প্রতি মিনিটে 100 বার। এখন টানা 100 বার দিব না, টানা 100 বার দিব না। নিয়ম হচ্ছে আমি 30 বার দিব। খেয়াল করেন, আমি এরকম এরকম রাখলাম, রাখার পরে আমি প্রথম চাপ দিব, দিলাম, উঠাই নিলাম। আমি চাপ দিচ্ছি না, ইয়া ভেঙে যাবে। আচ্ছা, ওই রোগীরও তো ভেঙে যেতে পারে, হ্যাঁ যাবে, কিন্তু ওইটা এখন ভাবা যাবে না। রোগীর যদি রিপস ভেঙে যায়, তার পরশুকা বা এই হাড় বুকের পাঁজর ভেঙে যায়, এইটা নিয়ে আপনার ভাবা যাবে না, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষটাকে সেভ করা বা বাঁচায় তোলা, ঠিক আছে? সো আমি চাপ দেবো, এত জোরে চাপ দিব যে এটা আমার 2 ইঞ্চির বেশি ডেবে যাবে। 2 ইঞ্চি কিন্তু চারটাখানি কথা না, যথেষ্ট পরিমাণ মানে নামতে হবে। সেটা বলে এমন ভাবে চাপতে হবে যেটা 2 ইঞ্চির বেশি নামবে, কিন্তু আবার এত বেশি নামবে না যেটা আবার তার ভিতরের যে অঙ্গগুলো সেগুলোকে ইনজুরি করে। সো এত জোরেই চাপ দিতে হবে, এবং আমি এরকম দিলাম, চাপ দিব, উঠবে, দিব, উঠবে। এরকম কতক্ষণ চাপ থাকবো বললাম? প্রতি মিনিটে ন্যূনতম 100 বার। এবং যেটা বলা হয় যে চাপের, আমি যখন চাপ দিচ্ছি, চাপ দেওয়ার সময় আমাকে যেটা খেয়াল করতে হবে যে রোগী যাতে ব্রিদিং হয়। সো আমি কতবার চাপবো? আমি চাপলাম 30 বার। আমি আবার বলতেছি কতবার? 30 বার। কেন? কারণ আমি হার্টটাকে 30 বার এরকম পাম্প করাইলাম। আমি তো শ্বাস দেওয়াতে পারতেছি না, তখন আমাকে শ্বাস দেওয়াতে হবে। শ্বাস কিভাবে দেওয়াবো? রোগীর মুখ এরকম আমরা খুলে ফেলবো। দেখেন, রোগী যখন এরকম এরকম ই করবে, আমরা রোগীর হা করে ফেলবো। করার পরে এখন আগে বই পুস্তকগুলো মাউথ টু মাউথ ব্রিদিং, অর্থাৎ আমার মুখ তার মুখের সাথে সিল করে দিব, লাগাই ফেলবো, বা কিসিং ব্রিদিং বা কিস করার যে মেকানিজমসটা, ওইভাবে সিল করার পরে আমার মুখ থেকে বাতাস দিব। কয়বার দিব? 2 বার। আপনি বলতে পারেন, ডক্টর আপনার মুখের বাতাসে তো কার্বন ডাই অক্সাইড আছে। থাক, কিন্তু আমার মুখের বাতাসে অক্সিজেনও থাকবে, কারণ আমরা বাতাস থেকে অক্সিজেন যেটা নেই, এই যে দুনিয়াতে যে অক্সিজেন, এটাতে 21% অক্সিজেন থাকে। আমরা যখন আবার ছাড়ি সেটাতে আবার 18% থাকে। তার মানে বুঝতেই পারতেছেন, নিয়ার অ্যাবাউট কাছাকাছি। সো ওই ধর কিছু নাই। এখন মাউথ টু মাউথ ব্রিদিং, এর ফলে কি হয়? হয় আপনার মুখের জীবাণু রোগীর যাবে, অথবা রোগীর যেহেতু সে পেশেন্ট, তার জীবাণু আপনার কাছে আসতে পারে। সেই জন্য এখন একটা এরকম মাস্ক পাওয়া যায়, যে মাস্কের উপরে ওয়ান ওয়ে ভালভ, মানে আপনি শুধু রোগীকে বাতাস দিতে পারবেন কিন্তু রোগীকে নিতে পারবেন না। আবার যদি আম্বো ব্যাগ থাকে, যেটাকে আপনারা দেখছেন যে অ্যানাস্থেসিয়ার ডক্টররা চেপে চেপে বাতাস দেয়, সেই আম্বো ব্যাগ দিয়ে ওনাকে 30 বার চাপ আর 2 বার বাতাস, 30 বার চাপ 2 বার বাতাস। ধরেন কোনো কারণে আপনি কনফিউজড, আমি বাতাস দিব, রোগীটাকে আমাকে মনে হচ্ছে না যে আমি আসলে, এটা যেহেতু অনেক ইয়া থাকতে পারে, অনেক জড়তা কাজ করতে পারে। একটা আমাদের দেশের প্রেক্ষাপটে তো আপনি একজন পুরুষ মানুষ, একজন মহিলা মানুষ কোলাপস করলো, আপনি যদি তার মুখে এরকম ঠোঁট রেখে বাতাস দেন, নিশ্চয়ই আপনি জানেন যে এটা একটা কি বলা যেতে পারে, যে আপনি একটা বিব্রতকর পরিস্থিতির শিকার হতে পারেন। সো তখন তো আপনি এটা পারবেন না, আসলে চাইলেও আপনি পারবেন না, তাই না? আবার এমন ক্ষেত্রে হতে পারে যে আপনি চাচ্ছেন না, যে আপনি তার মাউথ টু মাউথ বা কিসিং ব্রিদিং আপনি চাচ্ছেন না। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনি সিপিআর চালায় যাবেন। ব্রিদিং যদি নাও দেন তাহলে সিপিআর চালায় যাবেন। কিন্তু আইডিয়াল কোনটা? আইডিয়াল হচ্ছে আপনি 30 বার চাপ দিবেন, 2 বার ব্রিথ দিবেন, 30 বার চাপ দিবেন, 2 বার ব্রিথ দিবেন। কতক্ষণ করতে থাকবেন? করতেই থাকবেন, হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত আপনার হেল্প না আসে, ডক্টররা না আসে। ডক্টর আসার পরে ওই যে ডি বাদ দিছিলাম আমি, ডি তখন করবে, তারা তখন দেখবে যে রোগীর যে হার্ট বন্ধ হয়ে গেল, হার্টটা আসলে কিভাবে বন্ধ হলো। দেখেন, পৃথিবীতে আমরা যারা আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে, আমরা যেই মারা যাই না কেন, যেই মারা গেছেন, ইভেন নবী রাসূলরাও যারা মারা গেছেন, তাদেরকে কতগুলো নোন রিদম বা হার্টের কিছু রিদম আছে, যে রিদমের মধ্যে দিয়েই দুনিয়াকে ত্যাগ করতে হয়েছে। হয়তো বা অ্যাসিস্টল, হার্টবিট একদম বন্ধ, অথবা হার্টবিট হয়তো বা আছে, যেটা ইসিজিতে আসতেছে কিন্তু কোনো পালস আমি পাচ্ছি না, এটাকে আমরা বলি পালসলেস অ্যাক্টিভিটি। যে কিছু রিদম দেখা যায় ইসিজিতে বা মনিটরে, কিন্তু কোনো মানে তার কোনো বিট পাচ্ছি না আমি বাইরে থেকে। অথবা কি হয়েছে, রোগীর ভিটি হচ্ছে বা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, অর্থাৎ হার্ট এমন ভাবে বিট করতেছে যেটা তার অ্যাডিকুয়েট না, পর্যাপ্ত রক্ত ব্রেনে যাচ্ছে না, হ্যাঁ, এবং এটা পালসও পাওয়া যাচ্ছে না, রোগীর যে পালস আমরা বলি সেই পালসও পাওয়া যাচ্ছে না, এটাকে আমরা বলি পালসলেস ভিটি। এভাবে হতে পারে। অথবা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এই কথাগুলো ডাক্তাররা বুঝবে বা মেডিকেল স্টুডেন্টরা হয়তো বুঝছেন, বাট যারা মেডিকেল স্টুডেন্ট না তারা হয়তো বুঝবেন না, এটা বোঝার দরকার নাই। আপনার বোঝার দরকার হলো দুইটা,
যে আমি যখন রুগীকে দেখতেছি, এই রুগীকে এই ডি পয়েন্টে আমার এই দুটো এই ব্যাপারগুলো লাগতে পারে, যে রুগীর আসলে হার্টের বিটটা কেমন, একেবারে কি বিট নাই নাকি বিট হচ্ছে যেটা কিনা বাইরে বিট পর্যাপ্ত আসতেছে না। এর উপর ভিত্তি করে রুগীকে শক দেয়া লাগবে। কি দেওয়া লাগবে? শক। এই শকটাকে আমরা বলি ডিফিব্রিলেশন। তো বিদেশে বিভিন্ন জায়গায় ওরা কি করে, রাস্তাঘাটে ওদের এই শক মেশিন লাগানো আছে, ধরুন হসপিটালে, কোনো পার্কে। হ্যাঁ, ও কি করে, যখন কোনো রুগী কোলাপস করে তাড়াতাড়ি ওখান থেকে মেশিনটা খুলে নিয়ে আসে, এনে রুগীর একটা প্যাচ বলে বা আঠা, একটা প্যাচ এখানে লাগায়, একটা প্যাচ এখানে লাগানো রাখার পর আপনি মেশিনটা অন করবেন, ওই মেশিনই বলে দিবে যে হ্যাঁ শক দেওয়া লাগবে কিনা। যদি শক দেওয়া লাগে রুগী বলবে রুগীকে শক দিতে হবে, আপনি শক দেন, তাহলে আপনি মেশিনে চাপ দিবেন, অটোমেটিকলি কারেন্টটা শক দিবে, রুগী তার আবার হার্টবিট শুরু হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, হার্টবিট যে শুরু হয়ে যাবে আপনি কি দাঁড়ায় থাকবেন না, শক দেওয়ার সাথে সাথে আবার সিপিআর দিতে হবে। কেন সিপিআর দিতে হবে? মনে রাখতে হবে, এটা কিন্তু মোবাইল রিস্টার্ট দেওয়ার মতো। মোবাইল রিস্টার্ট দেওয়া, ধরেন নতুন করে রিস্টার্ট হলো, কিন্তু ধরেন আপনি একটা কাজ করতেছিলেন, আপনি আপনার মোবাইলে কোথাও একটা কি বলে, ধরেন আপনি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস লিখতেছিলেন, তো মোবাইল যদি ধরেন মোবাইল কাজ করতেছেন, হ্যাং করছে, কি করবেন? রিস্টার্ট দিবেন না? তো রিস্টার্ট দিয়ে কি আপনি বসে থাকবেন না, রিস্টার্ট দিয়ে আপনি কি করবেন? আবার তো সেই স্ট্যাটাসটাই লিখবেন, তাই না? সেই জন্য আপনি রিস্টার্ট দেওয়ার পরে কিন্তু চুপ করে বসে থাকবেন না। আপনি যদি ভাবেন না রোগীর হার্ট আবার নিজের মতো চলা শুরু করবে, আপনি ভুল ভাবতেছেন, সাথে সাথে আপনাকে আবার সিপিআর দিতে হবে। এই যে আপনি এই কাজটা করলেন, সো এবিসিডি হয়ে গেল। আমরা এয়ারওয়ে, রোগীর ব্রিদিং দেখলাম, রোগীর তারপর হচ্ছে মানে এয়ারওয়ে দেখলাম, ব্রিদিং দেখলাম, সার্কুলেশন রক্ত সরবরাহ দেখলাম, এবং ডিফিব্রিলেশন মানে কারেন্ট দিয়ে শক দিলাম। ধরেন আমাদের দেশের প্রেক্ষাপটে এগুলো পাওয়া যাবে না, তাহলে কি করবো? তখন আপনি ওয়েট করবেন না, আপনি হতে পারেন একজন বীর পুরুষ, আপনি হতে পারেন একজন বীর নারী। তো আপনি কি করবেন? এই সিপিআর দিয়ে কন্টিনিউ করে রোগীটাকে হসপিটাল পর্যন্ত, পার্শ্ববর্তী কোনো একটা হসপিটালে নিয়ে যাবেন। আশা করা যায় ওই হসপিটালে তিনি প্রপার চিকিৎসা পাবেন, এবং যদি তার হায়াত থেকে থাকে ইনশাল্লাহ সে বেঁচে যেতে পারে। আই হোপ সবাই ভিডিওটা বুঝতে পারছেন। এটা খুবই শিক্ষণীয় একটা ভিডিও, চেষ্টা করবেন সবার কাছে ভিডিওটা ছড়ায় দেওয়া, বা যাতে করে সবাই এটা জানতে পারে যে আসলে সিপিআর জিনিসটা কি, কেন দিতে হয়, কখন দিতে হয়, এবং এর দেওয়ার উপকারিতাটা কি। আই হোপ এরকম যদি কখনো আপনার লাইফে ঘটে, আপনার সামনে যদি কেউ যদি কোলাপস করে, পড়ে যায়, আপনি অবশ্যই রোগীটা কার্ডিয়াক অ্যারেস্টে আছে কিনা এটা দেখে আপনি ইমিডিয়েটলি লজ্জা না পেয়ে এই ব্যবস্থায় অংশগ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হৃদয় হাসপাতাল, কালীগঞ্জ, অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে।